আজকের আলোচনা থেকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, যার নাম হচ্ছে চুম্বকত্ব বা ম্যাগনেটিজম। গ্রিস দেশের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। সেই গ্রিস দেশের একটা জায়গা যার নাম হচ্ছে ম্যাগনেসিয়া। সেই ম্যাগনেসিয়া জায়গাতে আজ থেকে বহুকাল পূর্বে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও বহু পূর্বে, একটা বিশেষ ধরনের পদার্থের সন্ধান পাওয়া যায়। এই পদার্থটা দেখতে অনেকটা কালো রঙের, এক্স্যাক্টলি কালো না ঠিক, এটাকে আমরা বলবো ডার্ক ব্রাউন কালারের একটা পদার্থের সন্ধান পাওয়া গেল, যার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। কি কি সেই বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে তার আকর্ষণ ক্ষমতা রয়েছে। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য দেখা গেল, তার মধ্যে দিক নির্দেশ ক্ষমতা দেখা গেল। তাহলে কি বললাম? গ্রিস দেশের একটা জায়গা যার নাম হচ্ছে ম্যাগনেসিয়া, সেখানে আজ থেকে বহুকাল পূর্বে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও বহু পূর্বে, একটা বিশেষ ধরনের বা বলতে পারো বিশেষ বৈশিষ্ট্যযুক্ত একটা ডার্ক ব্রাউন বা প্রায় কালো রঙের দেখতে একটা পদার্থের সন্ধান পাওয়া গেল, যার মধ্যে দুটো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হচ্ছে তার আকর্ষণ ক্ষমতা রয়েছে, আর 2 নম্বর হচ্ছে তার দিক নির্দেশ ক্ষমতা রয়েছে। তাহলে ওই যে পদার্থটার এই যে বিশেষ বৈশিষ্ট্য দুটো রয়েছে, সেটা কি করে বোঝা গেল? দেখা গেল যে এই ধরো আমার কাছে পদার্থটা রয়েছে, এইরকম মনে করো পদার্থটা, ঠিক আছে? তাহলে এই পদার্থটার কাছে যদি কিছু লোহার টুকরো নিয়ে আসা হয়, ধরো কতগুলো লোহার টুকরো আমি এখানে নিয়ে এসেছি, লোহার গুঁড়ো এখানে নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে এই পদার্থটা দ্বারা এই লোহার টুকরোগুলো আকর্ষিত হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে এর মধ্যে আকর্ষণ ক্ষমতাটা রয়েছে। তার পরবর্তীতে আরেকটা জিনিস লক্ষ্য করা গেল যে এই পদার্থটাকে যদি আমরা এরকমভাবে মনে করো, এই হচ্ছে আমাদের পদার্থটা, একে যদি আমরা একটা সুতো দিয়ে, একটা মনে করো সুতোর সাহায্যে একে ঝুলিয়ে দিয়েছি, তাহলে দেখা যাচ্ছে যে এই পদার্থটা সব সময় এটা উত্তর দক্ষিণ এই দিক বরাবর মুখ করে থাকে। কি বললাম কথাটা? এই যে ডার্ক ব্রাউন কালারের যে পদার্থটা, যেটা গ্রিস শহরের ম্যাগনেসিয়া অঞ্চলে পাওয়া গেল, তার মধ্যে দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। 1, তার কাছে যদি কিছু লোহার গুঁড়ো নিয়ে আসা হয়, তাহলে দেখা যাচ্ছে লোহার গুঁড়োগুলো এই পদার্থ দ্বারা আকৃষ্ট হচ্ছে, এরা এর দিকে আকৃষ্ট হচ্ছে। এর থেকে বোঝা গেল যে এর মধ্যে নিশ্চয়ই একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যেটা কি তার আকর্ষণ ক্ষমতা রয়েছে, অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর দ্বিতীয় দেখা গেল এই বস্তুটাকে যদি একটা সুতোয় বেঁধে আমরা ঝুলিয়ে দিই, তাহলে তারা সব সময় উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে। এর থেকে বোঝা গেল যে তার মধ্যে দিক নির্দেশ ক্ষমতাও রয়েছে। যেহেতু এই পদার্থটা গ্রিস দেশের ম্যাগনেসিয়া অঞ্চলে পাওয়া গিয়েছিল, এই জন্য এই পদার্থটার নাম রাখা হলো ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটকে আমরা আরেকটা নামেও জানি, এটাকে বলা হয় লোডস্টোন। এটা তোমাদের জেনারেল নলেজের জন্য বলে রাখলাম, এটাকে লোডস্টোনও বলা হয়ে থাকে। এই ম্যাগনেটাইট যে পদার্থটা, এটাই পরবর্তীকালে এর নাম পরিবর্তিত হয়ে আজকে আমরা যে নামে জানি সেই নামে চলে এলো, সেটা হচ্ছে ম্যাগনেট বা বাংলায় আমরা যাকে বলে থাকি চুম্বক। এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই যে চুম্বকত্ব, এর মেন টপিকটাই হচ্ছে এই চুম্বক বা ম্যাগনেট। এটা নিয়ে পরবর্তীতে আরও বেশ কয়েকটা ভিডিও আমরা নিয়ে আসব, ঠিক আছে? এই যে পদার্থটা ম্যাগনেট বা চুম্বক, সেটা আসলে কিছুই নয়, সেটা হচ্ছে আয়রন, অর্থাৎ লোহার আকর। এটা হচ্ছে আসলে একটা লোহার আকর, যাকে আমরা বলে থাকি আয়রন ওর। পরিষ্কার? তাহলে এই গ্রিস দেশের ম্যাগনেসিয়া অঞ্চলে একটা ডার্ক ব্রাউন কালারের পদার্থের অস্তিত্বের সন্ধান পাওয়া গেল, যার মধ্যে বিশেষ দুটো ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে তার আকর্ষণ ক্ষমতা রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে তার দিক নির্দেশ ক্ষমতা রয়েছে। এই যে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত পদার্থ, এটা যেহেতু ম্যাগনেসিয়া অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল, এই জন্য নাম রাখা হয়েছিল প্রাথমিকভাবে ম্যাগনেটাইট, যেটাকে লোকালি এটাকে লোডস্টোনও বলা হয়ে থাকে। পরবর্তীকালে এই ম্যাগনেটাইট পদার্থটাই নাম রূপান্তরিত হয়ে হলো ম্যাগনেট, বা যাকে আমরা বাংলায় বলে থাকি চুম্বক। এটা আসলে কিছুই নেই, এটা হচ্ছে লোহার আকর বা আয়রন ওর। এই যে পদার্থটার একটা বিশেষ বৈশিষ্ট্য দিক নির্দেশ ক্ষমতা, এই দিক নির্দেশ ক্ষমতাকে কাজে লাগিয়ে 1200 শতাব্দীতে চীন দেশে একটা যন্ত্র আবিষ্কৃত হয়েছিল, যাকে আমরা কম্পাস নামে জানি। কি বললাম? কম্পাস নামে একটা যন্ত্র আবিষ্কৃত হলো, যার দিক নির্দেশ ক্ষমতা রয়েছে। ওকে, এটাকে আমরা দিক নির্দেশক যন্ত্র বলে থাকি, দিক নির্দেশক
যন্ত্র, যেটা 1200 শতাব্দীতে চীন দেশে আবিষ্কৃত হয়েছিল। পরবর্তীকালে 16 শতাব্দীতে মানে 16th সেঞ্চুরিতে তোমরা নিশ্চয়ই এর নাম শুনেছ, উইলিয়াম গিলবার্টের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তিনি বললেন যে কম্পাস বা এই যে দিক নির্দেশক যন্ত্র, এটা যে সবসময় উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে, তার পেছনে কারণ হচ্ছে যে পৃথিবীর নিজস্ব একটা চুম্বক ধর্ম রয়েছে। অর্থাৎ তিনি বললেন যে পৃথিবী নিজেই হচ্ছে একটা আস্ত চুম্বক। পৃথিবী একটি আস্ত চুম্বক, এই কথাটা তিনি বলেছিলেন উইলিয়াম গিলবার্ট। পরবর্তীকালে 1820 খ্রিস্টাব্দে ডেনমার্কের একজন পদার্থবিজ্ঞানী, ডেনমার্কের একজন ফিজিসিস্ট যার নাম হচ্ছে H.C. ওরস্টেড, তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান দিলেন। সেটা কি? তিনি বললেন এই যে কম্পাস যন্ত্রটা আবিষ্কৃত হয়, কম্পাস যন্ত্রটা কেমন দেখতে হয়? এই রকম দেখতে হয় একটা কম্পাস যন্ত্র, যার ভেতরে এই রকম দেখতে একটা কাঁটা থাকে। ঠিক আছে, এই কাঁটার এই দিকটা, এটাকে আমরা বলছি উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা দক্ষিণ দিককে নির্দেশ করে। পরিষ্কার বোঝা গেল? এই যে কাঁটাটা থাকে এই রকম দেখতে হয়, এই হচ্ছে আমাদের কম্পাস যন্ত্র। তিনি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান দিলেন। তিনি বললেন এই রকম একটা কম্পাস, ধরো আমি এখানে একটু এঁকে নিই, এই ধরো একটা কম্পাসের ভেতরে রয়েছে এইরকম একটা দিক নির্দেশক কাঁটা। ঠিক আছে, কাঁটার এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিককে নির্দেশ করে। ঠিক আছে, এটা আমাদের পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এই রকম একটা কম্পাসকে যদি আমরা রাখি, সেটা সবসময় কী করবে? উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে। কিন্তু মজার একটা ঘটনা লক্ষ্য করা গেল, যখন এই কম্পাসটাকে একটা তড়িৎবাহী তারের কাছে নিয়ে আসা হলো। মনে করো এটা একটা তড়িৎবাহী তার, মানে আসলে কি বলা হচ্ছে, এটার সঙ্গে মনে করো আমরা একটা ব্যাটারিকে জুড়ে দিয়েছি। ঠিক আছে, এইরকম মনে করো একটা ব্যাটারিকে আমরা জুড়ে দিয়েছি। তাহলে ব্যাটারি জুড়ে দিলে কি হবে? এর পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোবে, সেই কারেন্টটা এদিক থেকে এদিক বরাবর ফ্লো করবে। দেখা যায় যে এই পরিবাহী তারটার কোন দিক থেকে কোন দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে এই কাঁটাটা আর এই জায়গাতে থাকে না, এটা একটু বিক্ষিপ্ত হয়ে যায়। বোঝা গেল? এই কাঁটাটা কিন্তু ঘুরতে পারে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে পারে, এদিক থেকে এদিক বরাবর ঘুরতে পারে ইচ্ছা মতো। তাহলে দেখা যায় যে এই কাঁটাটা কি করছে, সাধারণভাবে এটা এদিক উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করেই থাকে, কিন্তু যখনই এটাকে আমরা একটা তড়িৎবাহী তারের কাছে নিয়ে যাই, তখন এই কাঁটাটা এখানে স্থির থাকে না। এটা কি করে, এই কারেন্টের ডিরেকশনটা কোন দিক বরাবর তার উপরে ডিপেন্ড করে এটা এখান থেকে বিক্ষিপ্ত হয়ে যায়। যদি কারেন্ট এরকম দক্ষিণ দিক থেকে উত্তর দিক বরাবর তড়িৎ প্রবাহিত হয় এরকম একটা পরিবাহী তারের মধ্য দিয়ে, তাহলে এই কাঁটাটা এদিক থেকে এই দিক বরাবর ডিফ্লেক্ট করে যায় পশ্চিম দিক বরাবর, অর্থাৎ এই পরিবাহী তারটার দিকে একটু বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ এই দিক থেকে এই দিক বরাবর অবস্থান করে। এই ঘটনা থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে এই চুম্বকের সঙ্গে তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক রয়েছে, যেটা পদার্থবিজ্ঞানের একটা নতুন শাখা খুলে দিল, যেটাকে বলা হয় তড়িৎ চুম্বকত্ব, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা যেমন স্থির তড়িতের আলোচনার ক্ষেত্রে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জের ধারণা পেয়েছি, তারপরে তড়িৎ ক্ষেত্র, তারপরে আমরা তড়িৎ প্রবাহের ধারণা পেয়েছি। এখন আমরা চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। এর পরবর্তী বেশ কয়েকটা ভিডিওতেই চুম্বকত্ব নিয়ে বিস্তারিতভাবে জানব। তারপরে দেখব যে তড়িৎ প্রবাহের সঙ্গে চুম্বকত্বের কী সম্পর্ক, সেটা নিয়ে বিস্তারিতভাবে জানব। সেটাকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। এটাকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিজম। এটা নিয়ে আমরা পরবর্তী জানবো। আমরা তড়িৎ প্রবাহের ধারণা পেয়েছি, এখন আমরা চুম্বকত্বের ধারণাটা বিস্তারিতভাবে জানবো। তারপরে দেখব যে তড়িৎ প্রবাহের সঙ্গে চুম্বকত্বের কী সম্পর্ক, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্বকে কী বলা হয়েছে, এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। দেখব যে এই ওরস্টেড, এই যে সায়েন্টিস্ট ওরস্টেড, এনার একটা নিজস্ব ল বা সূত্র রয়েছে, যেটাকে আমরা বলে থাকি ওরস্টেড ল। পরবর্তীকালে ওরস্টেড ল, বায়োসাভার্টস ল, অ্যাম্পিয়ার্স ল, এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। পরিষ্কার? তাহলে তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। এখন এবং এর পরবর্তীতে বেশ কয়েকটা ভিডিওতে আমরা চুম্বকত্ব বা ম্যাগনেটিজম সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তারপর আমরা তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম সম্পর্কে জানব।
পরিষ্কার? তাহলে চলো এবার আমরা ম্যাগনেটিজম বা চুম্বক বা চুম্বকত্ব সম্বন্ধে বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি। দেখা যায় যে আয়রন, নিকেল, কোবাল্ট, এরা নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, এটসেট্রা, এই ধরনের পদার্থগুলো, এই যে আয়রন, নিকেল, কোবাল্ট, এই ধরনের পদার্থগুলো চুম্বক দ্বারা বা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয়। কথাটা বলা ভালো, প্রবলভাবে আকৃষ্ট হয়। কেন বলছি প্রবলভাবে আকৃষ্ট হয়? আমরা সাধারণত জানি যে চুম্বক দ্বারা লোহা, নিকেল, কোবাল্ট এরা আকর্ষিত হয়। এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়। তোমরা যখন এই আলোচনাটা আরও এগোতে থাকবে তখন দেখবে এগুলো সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা পাবে যে এই আয়রন, নিকেল, কোবাল্টই একমাত্র পদার্থ নয় যে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এরা ছাড়াও আরও অনেক পদার্থই রয়েছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু তাদের যে আকর্ষণ সেটা ততটা প্রবল নয়, ততটা সিগনিফিক্যান্ট নয়, যার ফলে আমরা তাদের এই আকর্ষণটাকে ততটা সিগনিফিক্যান্টলি পরিলক্ষিত করতে পারি না। বোঝা গেল? এই জন্য আমরা এই কথাটা এইভাবে বললাম যে কিছু কিছু পদার্থ যেমন আয়রন, নিকেল, কোবাল্ট এরা চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। আবার কিছু কিছু পদার্থ রয়েছে যেমন কাঁচ, কাঠ, কাগজ, এটসেট্রা, এগুলো কি হয়? এগুলো কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। আমরা যদি একটা কাঁচকে বা একটা কাঠকে বা একটা কাগজকে একটা চুম্বকের কাছে নিয়ে যাই, তারা কি আকর্ষিত হবে? চুম্বক দ্বারা কিন্তু এরা আকর্ষিত হয় না। বেশিরভাগ পদার্থই থাকে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তাহলে যেই সকল পদার্থ যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলে থাকি চৌম্বক পদার্থ, আর যেই সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না তাদেরকে আমরা বলে থাকি অচৌম্বক পদার্থ। কি বললাম একটু লিখি, এখানে পেজটা একটু উপর দিকে তুলি। তাহলে আমরা কি বললাম? কিছু কিছু পদার্থ এমন রয়েছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাদেরকে আমরা বলে থাকি চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থ। আর কিছু কিছু পদার্থ এমন রয়েছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাদেরকে আমরা বলে থাকি অচৌম্বক পদার্থ। উদাহরণ সাপেক্ষে কি বলতে পারি? আয়রন, নিকেল, কোবাল্ট এরা চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, এই জন্য এদেরকে আমরা বলে থাকি চৌম্বক পদার্থ। আর কিছু কিছু পদার্থ যেমন কাঁচ, কাঠ, কাগজ ইত্যাদি এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, এদেরকে আমরা বলে থাকি অচৌম্বক পদার্থ। তাহলে এখানে একটু লিখে দিই, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আয়রন, নিকেল, কোবাল্ট এটসেট্রা এদেরকে আমরা বলে থাকবি চৌম্বক পদার্থ। আর যেমন কাঁচ, কাঠ, কাগজ এটসেট্রা এদেরকে আমরা বলে থাকি অচৌম্বক পদার্থ। এই যে আমরা লোহার আকর বা আয়রনের কথা প্রথমে বললাম, যেটা ম্যাগনেটাইট বা ম্যাগনেট নামে পরিচিত, যেটা গ্রিস দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে পাওয়া গিয়েছিল, সেটা কি প্রাকৃতিকভাবে পাওয়া। আবার কিছু কিছু পদার্থ এমন রয়েছে যাদেরকে আমরা কৃত্রিম উপায়েও ম্যাগনেট বা চুম্বকে রূপান্তরিত করতে পারি। কারা সেগুলো? এই আয়রন, নিকেল, কোবাল্ট এদেরকে আমরা কৃত্রিম উপায়ে চুম্বকে রূপান্তরিত করতে পারি। এই ধরনের যে চুম্বকগুলো আমরা পাই, যাদেরকে আমরা কৃত্রিম উপায়ে তৈরি করতে পারি, এদেরকে বলা হয় কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক বা ইংরেজিতে বললে আর্টিফিশিয়াল ম্যাগনেট। তাহলে কি সবাইকেই আর্টিফিশিয়াল ম্যাগনেটে রূপান্তরিত করা যাবে? না, শুধুমাত্র চৌম্বক পদার্থ অর্থাৎ আয়রন, নিকেল, কোবাল্ট যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকেই একমাত্র কৃত্রিম উপায়ে আমরা চুম্বকে রূপান্তরিত করতে পারি, যাদেরকে বলা হয় কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট। পরিষ্কার? তাহলে এই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক এরা বিভিন্ন আকৃতির হয়ে থাকে, ঠিক আছে? এরা যেমন এইরকম দণ্ড আকৃতির কখনো কখনো হয়, এরকম দণ্ড আকৃতির হয়, এদেরকে আমরা বলে থাকি দণ্ড চুম্বক। দণ্ড চুম্বক বা ইংরেজিতে বললে আমরা বলবো বার ম্যাগনেট। পরিষ্কার? তাহলে কৃত্রিম চুম্বক বিভিন্ন আকৃতির হয়ে থাকে, তার মধ্যে একটা আকৃতি হচ্ছে এরকম একটা দণ্ডের মতো দেখতে হয়, এটাকে আমরা বলে থাকি দণ্ড চুম্বক। আবার কখনো কখনো এরা এইরকম দেখতেও হয়, ইউ আকৃতির, এইরকম, ঠিক আছে? এটা অনেকটা অশ্বের খুর, মানে ঘোড়ার পায়ের যে খুর হয় সেটা অনেকটা এইরকম দেখতে হয়, এই জন্য এটাকে আমরা বলে থাকি অশ্ব ক্ষুরাকৃতি চুম্বক। অশ্ব ক্ষুরাকৃতি চুম্বক।
আর আরেক ধরনের চুম্বক আমরা পাই, সেটা এই রকম দেখতে হয়, এই রকম দেখতে হয়, ঠিক আছে, এই রকম দেখতে হয়, যার এই মাথাটা এইরকম উত্তর দক্ষিণ, এটা উত্তর দিক বরাবর নির্দেশ করে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা মনে করো উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা বুঝবো একটু পরে, আমরা বুঝবো, ঠিক আছে। এগুলোকে আমরা বলে থাকি সূচি চুম্বক, সূচি চুম্বক। তাহলে কি বললাম, একটু রিপিট করি, যে কিছু কিছু পদার্থ রয়েছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যাদেরকে আমরা বলে থাকি চুম্বক পদার্থ, আর কিছু কিছু পদার্থ এমন রয়েছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাদেরকে বলে থাকি আমরা অচুম্বক পদার্থ। তাহলে যেই সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে বলি চুম্বক পদার্থ, এবং এই চুম্বক পদার্থগুলোকে কৃত্রিম উপায়ে চুম্বকে রূপান্তরিত করতে পারি, তাহলে সেই ধরনের চুম্বককে আমরা বলে থাকি কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট। এবার আর্টিফিশিয়াল ম্যাগনেট বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন এরকম দণ্ড আকৃতির হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি দণ্ড চুম্বক। এরকম অশ্বক্ষুরাকৃতি হয়ে থাকে, তাই এটাকে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এটাকে বলে থাকি আমরা সূচি চুম্বক। এবার এই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক, এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা কি, এই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট, তাদের চুম্বকত্বটা কতক্ষণ পর্যন্ত থাকবে তার উপরে ডিপেন্ড করে এটাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। কি বললাম, এদের চুম্বকত্বের স্থায়িত্বের উপরে নির্ভর করে এই আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বককে দুটি ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক, বা এটাকে আমরা বলে থাকি ইংরেজিতে পার্মানেন্ট ম্যাগনেট। আরেক ধরনের চুম্বক হয় যেটা হলো অস্থায়ী চুম্বক। অস্থায়ী চুম্বক ইংরেজিতে বলবো আমরা টেম্পোরারি ম্যাগনেট, টেম্পোরারি ম্যাগনেট, ঠিক আছে। পার্মানেন্ট চুম্বক বা স্থায়ী চুম্বক তৈরি করা হয় একটা বিশেষ ধরনের পদার্থ যাকে আমরা বলে থাকি স্টিল। স্টিল দিয়ে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি। আর আমরা সফট আয়রন বা কাঁচা লোহা দিয়ে যে চুম্বক তৈরি করি সেটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। মানে এই ধরনের চুম্বকের চুম্বকত্বের স্থায়িত্ব খুব কম, আর এই ধরনের চুম্বকের চুম্বকত্বের স্থায়িত্ব অনেক বেশি। মানে একটা স্টিলকে চুম্বকে রূপান্তরিত করলে তার চুম্বকত্ব অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে, ঠিক আছে। এই জন্য এদেরকে আমরা বলে থাকি স্থায়ী চুম্বক। আর সফট আয়রন দ্বারা যে সমস্ত চুম্বক তৈরি করা হয় তাদের বলা হয় অস্থায়ী চুম্বক। তোমরা এগুলো নিয়েও পরবর্তীকালে বিস্তারিতভাবে জানবে যত আমাদের আলোচনা এগোতে থাকবে। এবার আমরা এই যে দেখো, এই যে আমরা দণ্ড চুম্বকটাকে দেখিয়েছি, দণ্ড চুম্বকে দেখো এই প্রান্তে আমরা লিখেছি এম আর এই প্রান্তে লিখেছি এস। এটা মানে কি বোঝাচ্ছে, চলো এই জিনিসটা একটু ভালো করে বোঝা যাক। এইরকম একটা দণ্ড চুম্বক আমরা নিলাম, ঠিক আছে। মনে করো এই হচ্ছে একটা দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বকটাকে নিয়ে আমরা সুতো দিয়ে বেঁধে, এরকম একটা সুতো দিয়ে বেঁধে একে ঝুলিয়ে দিলাম। তাহলে দেখা যায় যে এই চুম্বকটা সবসময় উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে। ধরো এই দিকটা হচ্ছে আমাদের পৃথিবীর উত্তর দিক বরাবর মুখ করে আছে, আর এই দিকটা দক্ষিণ দিক বরাবর মুখ করে আছে। এই অবস্থায় এই দণ্ড চুম্বকের এই মেরুটিকে বলা হয়, মানে এই প্রান্তটিকে বলা হয় উত্তর মেরু। এটাকে বলা হয় উত্তর মেরু বা নর্থ পোল। এটাকে আমরা বলে থাকি উত্তর মেরু বা নর্থ পোল। এটাকে এন পোলও লেখা হয়, এটাকে এন লিখলেই বোঝা যাবে যে নর্থ পোলকে বা উত্তর মেরুকে বোঝাচ্ছে। আর চুম্বকের যেই প্রান্তটা দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে সেই প্রান্তটাকে আমরা বলে থাকি দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু এটাকে আমরা বলে থাকি ইংরেজিতে সাউথ পোল। ইন শর্ট আমরা এস লিখে দিই, এস পোল। এস পোল মানে বোঝা গেল সেটা দক্ষিণ মেরুকে বোঝাচ্ছে। পরিষ্কার বোঝা গেল? তাহলে একটা দণ্ড চুম্বককে যদি আমরা সুতোয় বেঁধে বাধাহীনভাবে ঝুলিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই দণ্ড চুম্বকটা ঘুরতে 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 একটা সময় গিয়ে যখন স্থির হয়ে যাচ্ছে তখন সেটা পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে। তাহলে এই দণ্ড চুম্বকটার যেই প্রান্তটা পৃথিবীর উত্তর দিক বরাবর মুখ করে থাকে সেই প্রান্তটাকে আমরা বলে থাকি উত্তর মেরু বা নর্থ পোল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্থ পোল আর এটা হচ্ছে আমাদের সাউথ পোল। অর্থাৎ যেই প্রান্তটা পৃথিবীর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে সেটাকে বলে থাকি আমরা দক্ষিণ মেরু বা সাউথ পোল। এইবার একটা পরীক্ষার মাধ্যমে এই জিনিসটা লক্ষ্য করা গেল। দেখা গেল কি, যে মনে করো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ লোহার টুকরো রয়েছে। ধরে নাও এইরকম কতগুলো লোহার টুকরো বা লোহার গুঁড়ো রয়েছে, এরকমভাবে কতগুলো।
ঠিক আছে, এরকম কতগুলো লোহার গুঁড়ো রয়েছে। এবার এরকম একটা দণ্ডচুম্বক আমরা নিলাম, এই ধরে নাও একটা দণ্ডচুম্বক, আমি একটু এখানে রাফলি আঁকছি, ঠিক আছে। এই মনে করে একটা দণ্ডচুম্বক আমরা নিলাম, ঠিক আছে। এবার এই দণ্ডচুম্বকটাই কী করলাম, এইরকম কতগুলো লোহার গুঁড়ো রাখা আছে তার মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম, ঠিক আছে। মানে একটা পাত্রের মধ্যে এরকম কতগুলো লোহার টুকরো রাখা আছে, সেই লোহার টুকরো বিশিষ্ট পাত্রটার মধ্যে এরকম একটা দণ্ডচুম্বক নিয়ে সেটার মধ্যে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে বের করে নিয়ে আসলাম। এরপরে একটা ঘটনা লক্ষ্য করা গেল, সেখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাই। সেটা কি? দেখা গেল যে এই যে লোহার গুঁড়োগুলো সেটা চুম্বকের গায়ে আকৃষ্ট হবে, চুম্বকের গায়ে লেগে যাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই যে লোহার গুঁড়োগুলো চুম্বকের মধ্যে আকৃষ্ট হচ্ছে বা চুম্বকের গায়ে লেগে আছে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেটা কি? সেটা দেখা যায় অনেকটা এইরকম, মানে আমি একটু এঁকে নিয়ে এখানে এইরকমভাবে লোহার গুঁড়োগুলো এই চুম্বকের গায়ে লেগে আছে। বিশেষত্বটা কোথায়? বিশেষত্ব হচ্ছে এই যে লোহার গুঁড়োর ম্যাক্সিমামটা, প্রায় বলতে পারি সবটাই এই চুম্বকটার দুই প্রান্তের দিকে লেগে আছে। এই মাঝখানের দিকে কোনো লোহার গুঁড়ো লেগে নেই বললেই চলে। পরিষ্কার বোঝা গেল? তার মানে একটা পাত্রের মধ্যে কিছু লোহার গুঁড়ো নিয়েছি, এবার একটা দণ্ডচুম্বক নিয়ে ওই লোহার গুঁড়ো বিশিষ্ট পাত্রের মধ্যে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে আমরা এটাকে বের করে নিয়ে আসলাম। দেখা যায় যে খুব স্বাভাবিকভাবেই এই দণ্ডচুম্বকের মধ্যে এই লোহার গুঁড়োগুলো লেগে যাওয়া উচিত, কারণ চুম্বকের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমরা একদম প্রথমেই দেখলাম। সেটা কি? তার আকর্ষণ ক্ষমতা রয়েছে, অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় পদার্থকে তারা আকর্ষণ করে। তাহলে এখন লোহার গুঁড়োর মধ্যে এটাকে যদি নিয়ে যাই, তাহলে অবশ্যই লোহার গুঁড়োগুলো এগুলো দ্বারা আকৃষ্ট হবে, সুতরাং লোহার গুঁড়োগুলো এগুলোর গায়ে লেগে যাবে। এই যে আমাদের চুম্বকটি রয়েছে, বার ম্যাগনেটটি রয়েছে, তার গায়ে লেগে যাবে। কিন্তু তার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, লোহার গুঁড়োগুলোর ম্যাক্সিমামটাই দেখা যায় এর প্রান্তগুলোর দিকে লেগে আছে, মাঝখানের দিকটাতে প্রায় লেগে নেই বললেই চলে। এই ঘটনা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হলাম যে এই চুম্বকের মধ্যে যে আকর্ষণ ক্ষমতা থাকে, সেই আকর্ষণ ক্ষমতা সব জায়গাতে সমান নয়, কোথাও বেশি কোথাও কম। দেখা যায় এর প্রান্তগুলোতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেটা খুব স্বাভাবিক। এই দিকটাতে আর এই দিকটাতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হওয়ার জন্যই তো লোহার গুঁড়োগুলো এখানে লেগে আছে। দেখো মাঝখানের দিকটাতে এই অঞ্চলটাতে কিন্তু লোহার গুঁড়ো প্রায় লেগে নেই বললেই চলে, বুঝা গেল? তাহলে এই যে অঞ্চলটা যেখানে লোহার গুঁড়ো লেগে নেই, এই জায়গাটাকে আমরা বলে থাকি উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল প্রত্যেকটা চুম্বকের মধ্যেই থাকে, এই মাঝখানের জায়গাগুলো যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি উদাসীন অঞ্চল। এখানে এর আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, এবং এর আকর্ষণ ক্ষমতা যত আমরা এই প্রান্ত থেকে, এই যে মধ্যবিন্দু এখান থেকে যত আমরা এই দিক বা এই দিক বরাবর যাব, ততই কিন্তু চুম্বকের আকর্ষণ ক্ষমতা বাড়তে থাকবে, এবং তার প্রান্ত দিকে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। পরিষ্কার বোঝা গেল কথাটা? তাহলে আমরা যেই কথাটা বলছিলাম যে একটা দণ্ডচুম্বকের মধ্যে দুটো মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সেটা কোন জায়গাতে অবস্থান করে? সেটা একদম তার প্রান্ত দিকে অবস্থান করে। বোঝা গেল কথাটা? তার মানে এটাকে যদি আমরা একটু পরিষ্কার করে আঁকি, তাহলে ব্যাপারটা একটা এইরকম হবে। এই হচ্ছে আমাদের একটা দণ্ডচুম্বক। দণ্ডচুম্বকের দুটো মেরু রয়েছে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর অবস্থানটা কোথায় আমরা কিভাবে বললাম? যে এই রকমভাবে লোহার গুঁড়ো দেখা যায় যে সর্বোচ্চ পরিমাণে জমা হয়ে থাকে কোথায়? তার প্রান্তগুলোর দিকে, আর মাঝখানের অঞ্চলটাতে প্রায় লেগে নেই বললেই চলে। এই মাঝখানের অঞ্চলটাকে আমরা বলে থাকি উদাসীন অঞ্চল, যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। যত আমরা প্রান্ত দিকের দিকে এগোতে থাকবো, ততই এর আকর্ষণ ক্ষমতা বাড়তে থাকে। অর্থাৎ এর উত্তর এবং দক্ষিণ মেরুর কথা যেটা আমরা বলছি, সেটা আসলে তার প্রান্ত দিকে অবস্থান করে, ঠিক আছে? এই প্রান্ত দিকে অবস্থান করে। কিন্তু এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে সবসময়, এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল, এটা কিন্তু একেবারে প্রান্তে অবস্থান করে না, এই জায়গায় কিন্তু অবস্থান করে না। বোঝা গেল? এটা কিন্তু দেখো একটু ভেতর দিকে অবস্থান করে। এই যে সাউথ পোল বা দক্ষিণ মেরু, এটা কিন্তু একদম প্রান্ত দিকে অবস্থান করছে না, প্রান্ত থেকে একটু ভেতর দিকে অবস্থান করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে দণ্ডচুম্বকটা আমাদের কাছে রয়েছে, তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তীকার যে দূরত্ব, সেটা তার অ্যাকচুয়াল যে দূরত্বটা, মানে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবর্তীকার যে দূরত্ব, তার থেকে কিছুটা কম।
আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। তার কারণ হচ্ছে তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একদম প্রান্তের অবস্থানে অবস্থান করে না, তার থেকে একটু ভেতর দিকে অবস্থান করে। উত্তর মেরুও তাই, ঠিক একটু ভেতর দিকে অবস্থান করে। কি বললাম তাহলে কথাটা, এখানে একটু লিখি দেখো। এখানে আমরা বললাম যে এই যে আমাদের কাছে দণ্ডচুম্বকটা রয়েছে, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য বলতে বোঝায় এন এবং এস এর মধ্যবর্তীকার যে দূরত্ব, সেটার যদি ওই চুম্বকটার জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য বলতে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত, মনে করো এটার দৈর্ঘ্য মনে করো এল, ঠিক আছে। আর আমাদের এই যে উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তীকার দূরত্ব, এটা মনে করো স্মল এল, ঠিক আছে। তার মানে চুম্বক দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তীকার দূরত্ব, অর্থাৎ স্মল এল। আর তার জ্যামিতিক দৈর্ঘ্য মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের যে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে ক্যাপিটাল এল। দেখা যায় এই অনুপাতটা প্রায় 0.84 এর সঙ্গে সমান হয়। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা পেলাম এই এল এর ভ্যালুটা 0.84 ইন্টু ক্যাপিটাল এল। অর্থাৎ এখান থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারছি যে কোনো একটা দণ্ডচুম্বক ধরো তোমাকে দেওয়া আছে, ধরে নিচ্ছি ফর এক্সাম্পল এই দণ্ডচুম্বকটার দুই প্রান্তের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, অর্থাৎ এল এর ভ্যালু যদি আমাদের 1 মিটার হয়, তাহলে আমরা বলতে পারি স্মল এল এর ভ্যালুটা হবে 84 সেন্টিমিটার। পরিষ্কার বোঝা গেল কথাটা। এখান থেকে আমরা কি বলতে চাইছি যে এই রকম একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একদম প্রান্ত দিকে অবস্থান করে না। এই যে আমরা বলছিলাম চুম্বকের প্রান্ত দিকে চুম্বক ক্ষমতা সবচেয়ে বেশি, তার আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে তার মানে কি এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তাহলে কি একদম প্রান্ত দিকে অবস্থান করে না? দেখা যায় যে এর উত্তর এবং দক্ষিণ মেরু প্রান্ত থেকে একটু ভেতর দিকে, এই প্রান্ত থেকে একটু ভেতর দিকে অবস্থান করে। তার মানে বলতে পারি এই চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তীকার যে দূরত্ব, যাকে আমরা বলে থাকি চৌম্বক দৈর্ঘ্য, সেটা তার অ্যাকচুয়াল যে জ্যামিতিক দৈর্ঘ্য বা জিওমেট্রিক্যাল যে লেন্থ, তার থেকে একটু কম হয়। কতটা পরিমাণ কম? এখান থেকে আমরা দেখতে পেলাম যে এদের অনুপাতটা হয় 0.84। অর্থাৎ এই দণ্ডচুম্বকটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে তাদের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তীকার যে দূরত্ব, অর্থাৎ তাদের চৌম্বক দৈর্ঘ্য, সেটা হবে 84 সেন্টিমিটার। মানে এটা যদি 100 সেন্টিমিটার হয়, এটা হবে 84 সেন্টিমিটার। এটা তোমাদের নলেজের জন্য বলে রাখলাম, এটা অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামসে আসে। পরিষ্কার হলো তাহলে? তাহলে আমরা দেখলাম যে চুম্বকের এই যে লৌহচূর্ণকে আকর্ষণ করার ক্ষমতা তার প্রান্ত দিকে সবচেয়ে বেশি থাকে, মাঝখানের দিকে প্রায় নেই বললেই চলে। প্রান্ত দিকের এই অংশগুলোকে আমরা বলে থাকি চুম্বক মেরু, এবং এই চুম্বক মেরুগুলো দেখো একদম প্রান্ত দিকে অবস্থান করে না, একটু ভেতর দিকে অবস্থান করে। অর্থাৎ একটা দণ্ডচুম্বকের দুটো মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এবং কোনো একটি চুম্বকের কোনো একটি চৌম্বক পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা এই মেরু অঞ্চলে সবচেয়ে বেশি থাকে। তাহলে কোনো একটি চুম্বকের অন্য একটি চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এই সমস্ত পদার্থকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই, বা এই যে ক্ষমতা সেটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এই যে কোনো একটা চুম্বকের অন্য একটা চৌম্বক পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা, সেটাকে পরিমাপ করার জন্য একটা রাশিকে আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় মেরু শক্তি। খুব ইম্পর্টেন্ট একটা নাম, মেরু শক্তি, বা ইংরেজিতে আমরা বলবো এটাকে পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ, ইংরেজি নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি বললাম, যে কোনো একটা চুম্বকের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে, যেটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে একটা চুম্বক আরেকটা চৌম্বক পদার্থ বা আরেকটা চুম্বককে যে আকর্ষণ করবে, সেই আকর্ষণ ক্ষমতাটা কত পরিমাণ, সেটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এই আকর্ষণ ক্ষমতাটাকে পরিমাপ করার জন্য আমরা একটা রাশিকে ব্যবহার করি, যেটাকে বলা হয় মেরু শক্তি বা পোল স্ট্রেংথ। দেখো এই জিনিসটাকে তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আমরা যখন গ্র্যাভিটেশন বা মহাকর্ষের ধারণা পেয়েছিলাম, তখন কি দেখেছিলাম যে এই রকম যদি একটা বস্তু আমাদের কাছে দেওয়া থাকে, মনে করো দুটো বস্তু রয়েছে, ঠিক আছে, এই একটা বস্তু মনে করো m1 আর এই একটা বস্তু যার ভর হচ্ছে m2। তাহলে দুটো বস্তু যাদের ভর রয়েছে তাদের মধ্যে একটা কি আকর্ষণ বল ক্রিয়া করে, যাদেরকে আমরা বলছি মহাকর্ষ বল। ঠিক তেমনই আমরা যখন স্থির তড়িতের আলোচনা করলাম, তখন কি দেখলাম
যে ধরো এই একটা আমার কাছে ইলেকট্রন রয়েছে আর এই মনে করে একটা প্রোটন রয়েছে। দেখা যায় কি এই ইলেকট্রন এবং প্রোটন এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, সেটাকে আমরা কি বলছি? স্থিরতাড়িতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার মানে এই যে দুটো বস্তু যাদের ভর রয়েছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, যাদেরকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পড়েছিলাম। তাহলে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল তার জন্য দায়ী কে ছিল? এই বস্তুর ভর। ঠিক তেমনই আমরা স্থির তড়িতে আলোচনার ক্ষেত্রে দেখলাম যে একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, বা একটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল, বা একটা প্রোটনের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তার জন্য দায়ীকে, তাদের মধ্যে থাকে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। এটা ধারণা আমরা বিস্তারিতভাবে পেয়েছিলাম। তার মানে এই রকম যে একটা চুম্বক আর একটা চুম্বক পদার্থকে আকর্ষণ করছে, তার মানে নিশ্চয়ই কি এই চুম্বকের দক্ষিণ মেরু এবং উত্তর মেরু, এই যে মেরু অঞ্চলগুলোতে, এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে যার কারণে তারা অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। ঠিক যেমনটা আমরা মহাকর্ষীয় সূত্র অনুযায়ী পড়েছি, দুটো বস্তুর মধ্যে ভর রয়েছে, তাহলে ভর হচ্ছে দায়ী এখানে দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করার জন্য। ঠিক তেমনই একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করার জন্য দায়ীকে চার্জ। ঠিক তেমনই একটা চুম্বকের মধ্যেও এমন কিছু একটা বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে যেটা অন্য কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করার জন্য দায়ী। সেই যে বিশেষ বৈশিষ্ট্যটা, সেটা কি আমরা বলে থাকি মেরু শক্তি বা পোল স্ট্রেংথ। পরিষ্কার হল ধারণাটা? তাহলে কোনো একটা চুম্বকের আরেকটা চুম্বক বা আরেকটা চুম্বক পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে, নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমনটা আমরা ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে দেখেছিলাম স্থির তড়িতে আলোচনার ক্ষেত্রে। কারণ তাদের মধ্যে কিছু পরিমাণ চার্জ বা আধান থাকে, যেটার জন্য তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, কুলম্বের আকর্ষণ বল, স্থিরতাড়িতিক আকর্ষণ বল, এটা ধারণা পেয়েছিলাম। ঠিক তেমনই চুম্বকের দক্ষিণ মেরু এবং উত্তর মেরু অর্থাৎ তাদের মেরু অঞ্চলের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেটাকে আমরা বলে থাকি মেরু শক্তি বা পোল স্ট্রেংথ, যার কারণে তাদের মধ্যে এই আকর্ষণ ক্ষমতার আবির্ভাব ঘটেছে। বোঝা গেল? তাহলে এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে চার্জ থাকে তাদেরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ইলেকট্রন বা প্রোটনের মধ্যে যেই চার্জ থাকে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল কিউ বা স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা আমরা দেখেছিলাম, আধান বা চার্জকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক তেমনই মেরু শক্তিকে আমরা স্মল লেটার এম দিয়ে প্রকাশ করি, এম দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে মেরু শক্তি বা পোল স্ট্রেংথকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এবার দেখো স্থির তড়িতে আলোচনাটা নিশ্চয়ই তোমরা পড়েছো, তাহলে দেখবে স্থির তড়িৎ আলোচনার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করো তাহলে দেখবে এই আলোচনাটা অনেক বেশি সহজ মনে হবে। দেখো তোমাদেরকে পরপর এগুলো জিনিসকে দেখাচ্ছি। আমরা মেরু শক্তি ধারণা পেলাম, মেরু শক্তিকে আমরা এম দিয়ে প্রকাশ করি। স্থির তড়িতে আলোচনার ক্ষেত্রে কি দেখেছিলাম? যে একটা ইলেকট্রনের মধ্যেও কিউ পরিমাণ চার্জ থাকে, একটা প্রোটনের মধ্যেও কিউ পরিমাণ চার্জ থাকে, কিন্তু তাদের ধর্মটা হচ্ছে আলাদা। অর্থাৎ ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে, মনে করো এর মধ্যে কিউ পরিমাণ চার্জ রয়েছে, প্রোটনের মধ্যেও কিউ পরিমাণ চার্জ রয়েছে, কিন্তু দেখা যায় কি যে একটা ইলেকট্রনের কাছে যদি আমি একটা ইলেকট্রনকে নিয়ে আসি বা একটা প্রোটনের কাছে আরেকটা প্রোটনকে নিয়ে আসি, তাহলে দেখা যায় এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে, কিন্তু দেখা যায় কি যে একটা ইলেকট্রনের কাছে যদি আমি আর একটা প্রোটনকে নিয়ে আসি তাহলে ঠিক উল্টো ঘটনা, এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি সিদ্ধান্ত পেয়েছিলাম? যে ইলেকট্রনের মধ্যেও যে পরিমাণ চার্জ থাকে প্রোটনের মধ্যেও ঠিক সেই একই পরিমাণ চার্জ থাকে, কিন্তু ইলেকট্রনের চার্জটা আর প্রোটনের চার্জটা বিপরীতধর্মী। একটা যদি পজিটিভ হয় আরেকটা হবে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে ইলেকট্রনের চার্জটাকে আমরা নেগেটিভ চার্জ ধরি আর প্রোটনের চার্জটাকে আমরা পজিটিভ চার্জ ধরি। ঠিক তেমনই আমরা চুম্বকের ক্ষেত্রে কি করি? চুম্বকের মেরু শক্তিকে আমরা এম দিয়ে প্রকাশ করি। একটা চুম্বকের উত্তর মেরুতে যদি এম পরিমাণ মেরু শক্তি থাকে, ঠিক তেমনই তার দক্ষিণ মেরুতেও এম পরিমাণ মেরু শক্তি থাকবে। এবার একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ইলেকট্রনের চার্জকে আমরা মাইনাস কিউ লিখে থাকি, আর একটা প্রোটনের চার্জকে আমরা প্লাস কিউ লিখে থাকি, এরকম আমরা দেখেছিলাম।
ঠিক তেমনই আমরা একটা চুম্বকের উত্তর মেরুর যে মেরুশক্তি এটাকে আমরা প্লাস এম দিয়ে রিপ্রেজেন্ট করি, আর একটা দক্ষিণ মেরুর যে মেরুশক্তি এটাকে আমরা মাইনাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি। পরিষ্কার বোঝা গেল কথাটা? ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে প্রোটনের মধ্যেও সেই পরিমাণ চার্জ থাকে। ঠিক তেমনই একটা চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উভয়ের মধ্যেই একই পরিমাণ মেরুশক্তি থাকে। ইলেকট্রনের চার্জটাকে আমরা ধরে থাকি নেগেটিভ চার্জ, প্রোটনের চার্জটাকে ধরে থাকি আমরা পজিটিভ চার্জ। আমরা এই আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে এই নেগেটিভ এবং পজিটিভটা কিন্তু বেশি বা কমকে নির্দেশ করে না। আমরা ফিজিক্সে এই নেগেটিভ বা পজিটিভ এই জিনিসটা দ্বারা শুধুমাত্র বিপরীতধর্মী এই কথাটা বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। ঠিক তেমনই একটা চুম্বকের উত্তর মেরুর যে আমাদের মেরুশক্তি সেটাকে আমরা প্লাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি, আর দক্ষিণ মেরুর মেরুশক্তিকে আমরা মাইনাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটা চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে একই পরিমাণ মেরুশক্তি থাকে কিন্তু তারা বিপরীতধর্মী। তার মানে একটা উত্তর মেরুর কাছে যদি আমি আর একটা উত্তর মেরুকে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক তেমনই একটা দক্ষিণ মেরুর কাছে যদি আমি আরেকটা দক্ষিণ মেরু নিয়ে আসি তাহলেও তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। কিন্তু যদি আমরা একটা উত্তর মেরুর কাছে একটা দক্ষিণ মেরুকে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। এই জিনিসটাও আমরা দেখতে পাই। বোঝা গেল? এই জন্য আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মেরুশক্তিকে সমান ধরেছি কিন্তু তারা বিপরীতধর্মী এই কথাটা বোঝানোর জন্য একটার ক্ষেত্রে আমরা পজিটিভ ধরি আর একটার ক্ষেত্রে নেগেটিভ ধরি। তোমরা এটা কনফিউজড হবে না, সবসময় এটা মনে রাখবে। উত্তর মেরুর ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ধরি আর দক্ষিণ মেরুর ক্ষেত্রে সেটা সবসময় নেগেটিভ ধরি। যেমনটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ ধরতাম, প্রোটনের ক্ষেত্রে পজিটিভ ধরতাম। তার মানে দেখতেই পাচ্ছ যে স্থির তড়িতের আলোচনার সঙ্গে এই যে আমাদের চুম্বকত্বের আলোচনা এটার অনেকাংশেই মিল রয়েছে, কিন্তু এখানে একটা ভাইটাল একটা ডিফারেন্স কিন্তু রয়েছে। সেটা কি? সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে জিনিসটাকে মনে রাখবে। সেটা হচ্ছে আমরা যখন স্থির তড়িতের আলোচনায় তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ এর ধারণা পেয়েছিলাম তখন কি দেখেছিলাম যে ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে প্রোটনের মধ্যেও ঠিক সেই পরিমাণ চার্জ থাকে। অর্থাৎ একটা ইলেকট্রনের মধ্যে যদি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ থাকে, একটা প্রোটনের মধ্যেও 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ থাকে। যেহেতু তারা বিপরীতধর্মী এটা বোঝানোর জন্য ইলেকট্রনের চার্জটাকে আমরা নেগেটিভ ধরি আর প্রোটনের চার্জটাকে পজিটিভ ধরি। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, ধরো তোমার কাছে একটা লোহার টুকরো আছে আর ধরো তোমার কাছে একটা কাগজের টুকরো আছে। এবার আমরা জানি যে লোহার মধ্যেও ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, কাগজের মধ্যেও ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে লোহার মধ্যে যে ইলেকট্রন বা প্রোটন থাকে আর কাগজের মধ্যে যে ইলেকট্রন প্রোটন থাকে এদের চার্জ কি আলাদা? না। এটা আমরা জানি যে লোহার মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার মধ্যেও 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ থাকে, প্রোটনের ক্ষেত্রেও ঠিক তাই। একটা কাগজের টুকরো নিলে পরে কিন্তু তার মধ্যেও ঠিক একই পরিমাণ অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ ইলেকট্রনের মধ্যে এবং প্রোটনের মধ্যে থাকে। অর্থাৎ আমরা বলার কথা হচ্ছে এটাই যে একটা লোহার মধ্যে যে ইলেকট্রন এবং প্রোটন থাকে, একটা কাগজের মধ্যে যে ইলেকট্রন প্রোটন থাকে, তাদের সবার ক্ষেত্রে এই চার্জের পরিমাণ, এই তড়িৎ আধানের পরিমাণ সেটা কিন্তু সবসময় ফিক্সড। কিন্তু একটা চুম্বকের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না। মানে আমি বলতে চাইছি, ধরো এই হচ্ছে আমাদের কাছে একটা দণ্ডচুম্বক দেওয়া আছে আর এই মনে করো আমার কাছে আরেকটা দণ্ডচুম্বক দেওয়া আছে। তাহলে এই চুম্বকটার এই মনে করো আমাদের উত্তর মেরু আর এই মনে করো দক্ষিণ মেরু, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ঠিক একইভাবে এর মধ্যেও তাই থাকবে, এই দিকে একটা থাকবে উত্তর মেরু আর একটা থাকবে দক্ষিণ মেরু। এবার মজার ঘটনা হলো যে এই চুম্বকটার এই প্রান্তের মেরু শক্তি যদি m1 হয়, এটা মনে করো 1 নম্বর আর এটা মনে করো 2 নম্বর, তাহলে এর মেরু শক্তি যদি m1 হয় তাহলে এর মেরু শক্তি m1 নাও হতে পারে, এর মেরু শক্তি m2ও হতে পারে। কি বলতে চাইলাম যে বিভিন্ন চুম্বকের ক্ষেত্রে মেরু শক্তির মান বিভিন্ন হতে পারে, কিন্তু চার্জের ক্ষেত্রে এটা হয় না। চার্জের ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুর মধ্যে একই পরিমাণ চার্জ থাকে, চার্জের কোনো ডিফারেন্স হয় না। সেটা লোহার টুকরো হোক, কাগজের টুকরো হোক, কাঠের টুকরো হোক বা কোবাল্টের টুকরো হোক বা কাগজের টুকরো হোক, যাই হোক না কেন সবার ক্ষেত্রে চার্জের পরিমাণটা সবসময় সেম থাকে। কিন্তু চুম্বকের ক্ষেত্রে বিভিন্ন চুম্বকের মেরু শক্তি বিভিন্ন হতে পারে। কিন্তু একটা চুম্বক, এটা তো 1 নম্বর চুম্বক, 1 নম্বর চুম্বকের উত্তর মেরুর মেরু শক্তি যদি m1 হয়, দক্ষিণ মেরুর মেরু শক্তি অবশ্যই m1ই হতে হবে।
ঠিক তেমনই 2 নম্বর চুম্বকের এই দক্ষিণ মেরুর মেরুশক্তি যদি m2 হয়, তাহলে উত্তর মেরুর মেরুশক্তি অবশ্যই m2ই হবে। অর্থাৎ একটা চুম্বকের ক্ষেত্রে তার উত্তর এবং দক্ষিণ মেরুর মেরুশক্তি একই হবে, কিন্তু বিভিন্ন চুম্বকের ক্ষেত্রে এই মেরুশক্তি বিভিন্ন হতে পারে। পরিষ্কার বোঝা গেল কথাটা? তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা বুঝে গেছি যে উত্তর মেরুকে আমরা পজিটিভ এম দিয়ে রিপ্রেজেন্ট করি আর দক্ষিণ মেরুকে নেগেটিভ এম দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই চুম্বকের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পজিটিভ m2, এটা হবে নেগেটিভ m2, এটা হবে পজিটিভ m1, এটা হচ্ছে নেগেটিভ m1। এটা হচ্ছে এদের মেরুশক্তি। পরিষ্কার? আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলে। এই জিনিসগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলোর সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। পরিষ্কার বোঝা গেল? আচ্ছা, এইবার এই পেজটাকে একটু উপর দিকে তুলে দিই। এবার চলো দেখে নেওয়া যাক যে একটা চুম্বকের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, অর্থাৎ চুম্বকের সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাগনেট কি কি। তাহলে চুম্বকের সাধারণ ধর্ম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাগনেট কি কি? 1 নম্বরটা হচ্ছে যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা রয়েছে। এটা আমরা প্রথমেই দেখলাম যে চুম্বকের দুটো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে। দ্বিতীয় হচ্ছে চুম্বকের দিক নির্দেশ ক্ষমতা রয়েছে, এটাও আমরা জানলাম বিস্তারিতভাবে। তারপরে দেখলাম কি যে চুম্বকের দুটো মেরু থাকে। চুম্বকের দুটো মেরু, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। মানে একটা দণ্ডচুম্বককে যদি আমরা বাধাহীনভাবে ঝুলিয়ে দিই, তাহলে দেখা যায় যে চুম্বকটা একটা সময় গিয়ে স্থির হয়ে যাচ্ছে। তাহলে চুম্বকের যেই প্রান্তটা বা যেই মেরুটা উত্তর দিক বরাবর, পৃথিবীর উত্তর দিক বরাবর মুখ করে থাকে, সেই প্রান্তটাকে আমরা বলছি উত্তর মেরু। আর যেই প্রান্তটা দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে তাকে আমরা বলে থাকি দক্ষিণ মেরু। পরিষ্কার? তাহলে দুটো মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই কথাটি তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে দুটো চুম্বক যদি আমি নেই, মনে করি একটা চুম্বকের এই একটা উত্তর মেরু, এই একটা উত্তর মেরু, দুটো উত্তর মেরুকে যদি পাশাপাশি রাখি তাহলে উত্তর মেরু দুটি পরস্পরকে বিকর্ষণ করবে, বা দুটো যদি দক্ষিণ মেরুকে পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। কিন্তু যদি একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরুকে পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। এই কথাটাই এখানে বলা হয়েছে যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে, বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা বুঝলাম। 5 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে বিচ্ছিন্ন চুম্বক মেরুর অস্তিত্ব নেই। এই কথাটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। আমরা একটা চুম্বক নিয়েছি, মনে করো এই একটা চুম্বক, ঠিক আছে? এই একটা চুম্বক রয়েছে। তাহলে চুম্বকের এই হচ্ছে আমাদের উত্তর মেরু, এই হচ্ছে দক্ষিণ মেরু, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। তার মানে কি হচ্ছে, আমাদের জেনারেল লজিক কি বলছে, যদি আমরা এটাকে এখান থেকে মাঝখান থেকে ভেঙে দিই তাহলে কি হবে? ভেঙে দিলে পরে এই হচ্ছে আমাদের একটা টুকরো হবে আর এই আরেকটা টুকরো হবে। তাহলে কি সাধারণ সেন্সে কি বলছে, এটাকে যদি আমরা মাঝখান থেকে ভেঙে দিই তাহলে আমরা একটা দক্ষিণ মেরু পাবো আর একটা উত্তর মেরু পাবো। কিন্তু এটা কোনো দিনই হতে পারে না। মানে আমি বলতে চাইছি যে একটা চুম্বককে যদি আমরা মাঝখান থেকে ভেঙে দিই তার মানে কি একটা উত্তর মেরু পাওয়া উচিত, একটা দক্ষিণ মেরু পাওয়া উচিত। এটা কোনো দিনই এরকম হয় না। সব সময় যখনই আমরা এটাকে ভেঙে দেবো অটোমেটিক্যালি এই প্রান্তটা দক্ষিণ মেরু আছে, তো এই প্রান্তটার সঙ্গে সঙ্গে একটা উত্তর মেরু তৈরি হবে, আর এই প্রান্ত উত্তর মেরু আছে, সঙ্গে সঙ্গে এখানে একটা দক্ষিণ মেরু তৈরি হবে। মানে আমি এটাই বলতে চাইছি যে একটা চুম্বককে ভেঙে কখনোই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে আলাদা করা যায় না। এই কথাটা তোমাদেরকে এখন একটু বুঝতে অসুবিধা মনে হবে, কিন্তু পরবর্তীতে যত আমাদের আলোচনাটা এগোতে থাকবে তত দেখবে এই জিনিসগুলো পরিষ্কার হবে। মানে আমরা যখন পরবর্তীকালে দেখব যে চুম্বকের ভেতরে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে, এই যে চুম্বকটা তার মধ্যে যে এই আকর্ষণ ক্ষমতাটা তৈরি হয়েছে তার ভেতরে এমন ঘটনা ঘটছে যে তার মধ্যে এরকম একটা উত্তর মেরু এরকম একটা দক্ষিণ মেরু তৈরি হচ্ছে। তার ভেতরের ঘটনাটাকে যখন আমরা বিস্তারিতভাবে জানবো তখন দেখবে এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনো একটা চুম্বকের দুটো মেরুকে কখনোই আমরা আলাদা করতে পারি না। যখনই এরকম একটা চুম্বককে ভাঙবো তখনই অটোমেটিক্যালি এখানে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু তৈরি হবে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু তৈরি হবে, অর্থাৎ বিচ্ছিন্ন চুম্বক মেরুর অস্তিত্ব নেই। আপাতত তোমরা এই প্রপার্টিটাকে মনে রাখো, পরবর্তী দেখবে এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যখন আমরা আলোচনাটা আরও এগোতে থাকবো। আর শেষ বৈশিষ্ট্যটা কি বলা হয়েছে, চুম্বকের আবেশী ধর্ম, এখানে ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি হবে ধর্ম। এটা একটু আমি ঠিক করে দিই।
টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে ধর্ম। তাহলে কি বলতে চাইছি, যে একটা চুম্বকের মধ্যে আবেশী ধর্ম থাকে। এটা মানে কি বলা হয়েছে, মানে একটা চুম্বক, মনে করো এই যে চুম্বকটা নিয়েছি, এই চুম্বকের কাছে আমি যদি মনে করো একটা লোহার টুকরোকে নিয়ে আসি, এই মনে করো একটা লোহার টুকরো আছে, তাই লোহার টুকরোকে নিয়ে আসলে কী হবে, এই চুম্বক দ্বারা এই লোহার টুকরোটি আকর্ষিত হবে। তার মানে কি এমন ঘটছে, এই যে চুম্বকটার কাছে যখন এই লোহার টুকরোটাকে আমরা নিয়ে এলাম, লোহার টুকরোর মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা পরিবর্তন ঘটছে, যেটা তার মধ্যে এমন কিছু একটা বৈশিষ্ট্যের সৃষ্টি করছে যা এটাকে এদিকে আকর্ষিত হওয়ার জন্য বাধ্য করছে। আসলে কি হয়, যখনই আমরা এরকম একটা চৌম্বক পদার্থকে, মানে লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় কোনো একটা চৌম্বক পদার্থকে একটা চুম্বকের কাছে নিয়ে আসি, তখন এই যে পদার্থটা রয়েছে, চৌম্বক পদার্থটা, তার মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে। কে সৃষ্টি করছে, এই চুম্বকটা এর মধ্যে চুম্বকত্ব সৃষ্টি করছে। অর্থাৎ আমরা বলতে পারি এই চুম্বকটা এই চৌম্বক পদার্থের মধ্যে একটা চৌম্বক আবেশ ঘটাচ্ছে, অর্থাৎ এটাকে আবিষ্ট করছে। এই জিনিসটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানবো। তার মানে কি বলছি, যে এইরকম একটা চৌম্বক পদার্থ, মনে করো একটা লোহার টুকরোকে যদি একটা চুম্বকের কাছে নিয়ে আসি, তাহলে এই চুম্বকটা এই চৌম্বক পদার্থের মধ্যে একটা বিশেষ পরিবর্তন আনে, যার ফলে তার মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলে থাকি চুম্বকটা এই চৌম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ ঘটাচ্ছে, তাকে আবিষ্ট করছে চুম্বক পদার্থে পরিণত করার জন্য। আর যখনই এটা চুম্বক পদার্থে আবিষ্ট হয়ে যাচ্ছে, তখন এটা এই চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ চুম্বকের আবেশী ধর্ম থাকে। বোঝা গেল? তাহলে চুম্বকের সাধারণ ধর্মগুলো কি কি? চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে, চুম্বকের দিক নির্দেশ ক্ষমতা থাকে, চুম্বকের দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক যেমনটা আমরা স্থিতইতে ক্ষেত্রে দেখেছিলাম, দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, সমজাতীয় আধান বিকর্ষণ করে, কিন্তু বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক তেমনই সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বক মেরুর বিচ্ছিন্ন চুম্বক মেরুর অস্তিত্ব নেই। একটা চুম্বককে ভাঙলে কখনোই তার মেরু দুটোকে আলাদা করা যায় না, সবসময় তারা জোড়ায় অবস্থান করে। চুম্বক মেরুগুলো সবসময় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ বিচ্ছিন্ন চুম্বক মেরুর অস্তিত্ব নেই। আর একদম শেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে চুম্বকের আবেশী ধর্ম থাকে, অর্থাৎ চুম্বকের কাছে অন্য কোনো চুম্বক পদার্থ নিয়ে আসলে পরে এই চুম্বকটি ওই চুম্বক পদার্থের মধ্যে একটা চুম্বক আবেশ ঘটায়, অর্থাৎ তার মধ্যে একটা আবেশী ধর্ম রয়েছে, যার কারণে এর মধ্যে একটা চুম্বকত্ব আবিষ্ট হচ্ছে এবং তার ফলে এটা এই চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ চুম্বকের আবেশী ধর্ম আছে। পরিষ্কার? তাহলে আশা করি চুম্বকত্ব এবং চুম্বক সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তোমরা আজকের আলোচনা থেকে পেলে। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।